গোটা বিশ্বকে কার্যত চমকে দিয়ে ইরানের সুপ্রিম লিডার খামেনিকে খতম করলো ইসরায়েল। ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কালকে বারবার দাবি করে এসেছিল যে তারা খামেনির বাসভবনকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে এবং যে জায়গাটিকে তারা গুড়িয়ে দিয়েছে সেখানে ছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি। অর্থাৎ ইরান তার সুপ্রিম লিডারকে হারিয়েছে, তার ডোনাল্ড ট্রাম্প কালকেই কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন। কিন্তু ইরানের পক্ষ থেকে দাবিকে সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে ইরানের মিডিয়া এই দাবিকে স্বীকার করে এবং তারা স্বীকার করেছে ইরানের সুপ্রিম লিডার খামেনি এই ইসরায়েল এবং মার্কিন সেনাবাহিনীর যৌথ যে অভিযান সেখানে খতম হয়ে গেছেন। এবং আমি একটি ভিডিও ফুটেজ দেখাতে চাই যেখানে ইরানের মিডিয়া এবং তার সঞ্চালক এই খবর দেশবাসীর উদ্দেশ্যে প্রেজেন্ট করেন এবং এই খবর যখন তিনি বলছিলেন তখন তিনি কেঁদেও ফেলেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ملت بزرگ ایران، روح بلند پیشوای ملت بزرگ ایران و پیشقراول امت اسلامی حضرت امام خامنه ای با نوشیدن شهد گوارای شهادت در ماه مبارک رمضان به ملکوت اعلا پیوست। এই ফুটেজটি আপনারা দেখুন এবং তাহলেই বুঝবেন ইরানের অফিসিয়াল মিডিয়ার পক্ষ থেকে কিভাবে দেশবাসীর উদ্দেশ্যে খামেনির এই মৃত্যু সংবাদকে ঘোষণা করা হয়। بعد از عمری مجاهدت حسینی و دائمی و خستگی ناپذیر، روح بلند و ملکوتی کوه نستوه ولایت، پدر مهربان امت، رهبر و امام مسلمین حضرت آیت الله العظما سید علی حسینی خامنه ای در راه سربلندی حرم جمهوری اسلامی ایران شهد گوارای شهادت را نوشیدند و به ملکوت اعلی پیوستند। এরপর ডোনাল্ড ট্রাম্পও গোটা বিশ্বকে খামেনির মৃত্যু সংবাদ দেন এবং তিনি খামেনিকে ইতিহাসের সব থেকে ভয়ানক শয়তান হিসাবে ব্যাখ্যা করেন। আমি একটু ডোনাল্ড ট্রাম্পের টুইটটা দুটো লাইন আপনাদের পড়ে শোনাতে চাই, তাহলেই আপনারা বুঝবেন যে ডোনাল্ড ট্রাম্প এবং খামেনি কিভাবে এই পুরো বিষয়টিকে গোটা বিশ্বের সামনে এক্সপোজ করেন, তুলে ধরেছেন। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, খামেনি ওয়ান অফ দ্য মোস্ট এভিল পিপল ইন দ্য হিস্ট্রি ইজ ডেড। অর্থাৎ ইতিহাসের সব থেকে বড় শয়তান তিনি মারা গেছেন, মৃত্যু হয়েছে তার। এবং সেখানে লেখা হয়েছে, দিস ইজ নট অনলি জাস্টিস ফর দ্য পিপল অফ ইরান বাট ফর অল গ্রেট আমেরিকানস অ্যান্ড দোজ পিপল ফর মেনি কান্ট্রিজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড দ্যাট হ্যাভ বিন কিল্ড। অর মানে তিনি বোঝাতে চাইছেন যে খামেনির এই মৃত্যু আসলে এই পৃথিবীর সমস্ত স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের জন্য সুসংবাদ। মনে রাখবেন, শেষ এক মাস ধরে ধারাবাহিকভাবে খামেনিকে কিন্তু তার দেশের আভ্যন্তরীণ বিভিন্ন দ্বন্দ্বে কার্যত বিপর্যস্ত হতে হয়েছিল এবং ইরানের মানুষ, স্পেশালি নারীরা কাতারে কাতারে রাস্তায় নেমেছিলেন। তারা কিন্তু ইরানের এই সুপ্রিম লিডারের যে একনায়কতন্ত্র তার বিপক্ষে কার্যত প্রতিবাদ করেছিল। খামেনি কিন্তু বহু নিরীহ মানুষকে এবং প্রতিবাদকারী মানুষকে কিন্তু ওপেনলি ফাঁসিতে ঝুলিয়েও দিয়ে এই আন্দোলনকে প্রশমিত করতে চেয়েছিল। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলেছিল যে যারা আন্দোলন করছে তাদের পাশে আমেরিকা আছে, তাদের সাহায্য পৌঁছে যাবে যে কোনো মুহূর্তে। কিন্তু তাদের সাহায্য যে এইভাবে পৌঁছে যাবে তা হয়তো এই প্রতিবাদীরা স্বপ্নতেও ভাবেননি। অর্থাৎ ইরানের সুপ্রিম লিডার, যিনি 1989 সাল থেকে ইরানকে কার্যত চালনা করেছেন, যিনি সেনাবাহিনীর মাথার উপরে শুধু বসে আছেন তা নয়, তার নির্দেশ ছাড়া ইরানের একটা পাতা অবধি নড়ে না, সেই খামেনির মৃত্যু নিঃসন্দেহে ইরানের কাছে কিন্তু ইতিহাসের সব থেকে বড় ধাক্কা। ফলে মনে রাখবেন, ধারাবাহিক সমস্ত বিক্ষোভ খামেনি প্রতিরোধ করতে পারলেও ইসরায়েল এবং আমেরিকার এই হানাকে তিনি কিন্তু প্রতিহত করতে পারলেন না। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। তার মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে, 60 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে গোটা দেশে। শুধু খামেনি নয়, খামেনির গোটা পরিবার প্রায় এই মৃত্যু মিছিলে কিন্তু যোগ দিয়েছেন। তার মধ্যে মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতি কিন্তু সামিল।
মনে করা হচ্ছে এরপর খামেনির ছেলে ইরানের দায়িত্ব নেবেন। অর্থাৎ যে বিক্ষোভ এবং বিক্ষোভের মোটিভটাই ছিল ইরানে একনায়কতন্ত্র কিংবা পরিবারতন্ত্র চলতে পারে না, আজকে খামেনির মৃত্যুর পরেও আজকে কিন্তু সেই পরিবারতন্ত্রের আভাস ইরানে দেখা যাচ্ছে। এবং খামেনি যেভাবে ইরানে ডিক্টেটরশিপ চালাতেন, আজকে আমেরিকার মানুষ কিন্তু বলছেন সেই ডিক্টেটরশিপের পতন ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের মিসাইলের মাধ্যমে করে ফেলেছে। এবং এর ফলে ইরানের যেটা হলো তা হলো একটা ভ্যাকিউম ক্রিয়েট হলো। খামেনির রিপ্লেসমেন্ট তার ছেলে হবে কি হবে না অনেক বড় প্রশ্ন। কিন্তু তারপরেও আজকে ইরান যেভাবে খামেনিকে শেষ মুহূর্ত অব্দি লুকিয়ে রাখতে পেরেছিল, তারও কিন্তু আপনাকে ক্রেডিট দিতে হবে। যেভাবে আপনাকে ক্রেডিট দিতে হবে মার্কিন গোয়েন্দা সংস্থার। দেখুন, ডোনাল্ড ট্রাম্প এই টুইটে একটা অদ্ভুত সুন্দর লাইন লিখেছেন। তিনি লিখেছেন, কোনো অবস্থাতেই ইরানের যে গোপনীয়তা তা কিন্তু রক্ষা করা সম্ভব হয়নি। তিনি এখানে লিখেছেন, হি ওয়াজ আনএবল টু অ্যাভয়েড আওয়ার ইন্টেলিজেন্স অ্যান্ড হাইলি সফিস্টিকেট ট্র্যাকিং সিস্টেম। অর্থাৎ ইরানের এই গোপন ডেরা আমেরিকার ইন্টেলিজেন্স এবং গোয়েন্দারা কিন্তু সহজে ট্র্যাক করে ফেলেছে। ফলে এখানেও প্রশ্ন উঠে যাচ্ছে যে ইরানের যে স্ট্রাকচার খামেনি তৈরি করেছেন, সেই সর্ষের মধ্যেই ভূত ভূত নেই তো? কারণ খামেনি কোন গোপন আস্তানায় লুকিয়েছিলেন, কোন গোপন ডেরায় আত্মগোপন করেছিলেন এবং তার পরিবার সেই গোপন ডেরায় দিনের পর দিন বাস করছিলেন, সেই তথ্য আমেরিকার কাছে কিভাবে গেল? দেখুন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা হিসাবে নিজেদেরকে বারবার প্রতিষ্ঠিত করেছে। কিন্তু খামেনির গোপন আস্তানা তা তো খামেনির লোকজন ছাড়া কারোর পক্ষে জানা সম্ভব নয়। মানে যিনি ইরানে দিনের পর দিন এই ধরনের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কোথায় আছেন তা তো ইরানের সাধারণ মানুষের জানার কথা নয়, অন্তত দেশে যখন তার বিপক্ষে চরম বিক্ষোভ শুরু হয়েছে। ফলে সেখান থেকে দাঁড়িয়ে খামেনির আশেপাশের কিছু মানুষই মোসাদকে তার তথ্য দিয়েছেন বলে একাধিক রিপোর্ট কিন্তু সামনে এসছে। ফলে এখানেও কিন্তু ইরানকে পুরো বিষয়টাকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ডিল করতে হবে। তার ছেলে কতটা পারবেন সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। অর্থাৎ মার্কিন গোয়েন্দাদের ট্র্যাকিং কিংবা ইসরায়েলি গোয়েন্দাদের ট্র্যাকিং এক্ষেত্রে খামেনিকে কিন্তু খুব সহজেই আইডেন্টিফাই করে ফেলে এবং ইসরায়েলের মিসাইল সেই গোপন আস্তানায় সম্পূর্ণভাবে আছড়ে পড়ে এবং লণ্ডভণ্ড করে দেয় পুরো বিষয়টি। কিন্তু তার আগে, মানে এই ঘটনার কিছুক্ষণ আগেই ইরান কিন্তু গোটা বিশ্বকেও চমকে দিয়েছে। একাধিক মার্কিন বেস যেখানে ইরানিয়ান মিসাইল আছড়ে পড়ে, ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ইরানিয়ান মিসাইল দুবাইতেও কিন্তু আছড়ে পড়েছিল। দুবাই কিন্তু এই মুহূর্তে এই বিশ্বের সর্বোৎকৃষ্ট মানে একটি শহর এবং এই পৃথিবীর ইকোনমিক্যাল ক্যাপিটাল বলা হয় দুবাইকে। এবং বুর্জ খলিফা, তা সেই বুর্জ খলিফার পাশে সেই মিসাইল আছড়ে পড়ে এবং এই পার্টিকুলার জায়গায় কিন্তু বহু ট্যুরিস্ট সে সময় ছিলেন এবং ইরান একদম সেই জায়গাটিকে টার্গেট করে, যে জায়গাটিকে টার্গেট করলে গোটা বিশ্বের নজরে আসা সম্ভব। ইরানিয়ান মিসাইল আমেরিকার 7টা এয়ারবেসে কিন্তু প্রথমে আছড়ে পড়েছিল। আল উদিয়াত এয়ারবেস কাতার, আল দাফরা এয়ারবেস ইউএই, আলী আল সালেম কুয়েত, এনএসএ বাহরিন এবং আল সান্তি এয়ারবেস জর্ডান, আইন আল আসাদ ইরাক এবং এরবিল এয়ারবেস ইরাক। এই 7টা এয়ারবেসে কিন্তু ইরানিয়ান মিসাইল আছড়ে পড়ে, যেখানে আমেরিকার ঘাঁটি কিন্তু ছিল। এবং এই এয়ারবেসগুলো কিন্তু পেট্রিয়ট মিসাইল কিংবা থার্ড ডিফেন্স সিস্টেম দ্বারা সম্পূর্ণভাবে নিরাপদ একটা জায়গা করে নিয়েছিল। তা সত্ত্বেও ইরানের ব্যালিস্টিক মিসাইল এই এয়ারবেসগুলোকে কিন্তু বাঁচাতে পারেনি, যা আমেরিকার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত বিপজ্জনক সংকেত। এবার অনেকেই প্রশ্ন করবেন, দুবাই কেন আবুধাবিকে টার্গেট করা হলো? দেখুন, দুবাইয়ের যে জায়গাটিকে টার্গেট করা হয়েছে তার নাম পাম জুমেরা। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। কেন গুরুত্বপূর্ণ? কারণ বহু বছর এই অঞ্চলে বহু মানুষ, কাতারে কাতার মানুষ, গোটা বিশ্বের মানুষ কিন্তু আসেন ট্যুরিস্ট হিসাবে। শুধু তাই নয়, দুবাই এয়ারপোর্টকে বলা হয় এই বিশ্বের বিজিয়েস্ট এয়ারপোর্ট। ফলে সেই দুবাই এয়ারপোর্ট, যা দুবাইয়ের ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটির মূল ভিত্তি, সেখানেও যখন অ্যাটাক করা হয় তখন কিন্তু দুবাই এয়ারপোর্টকে বন্ধ করে দিতে বাধ্য হয় দুবাই সরকার। ফলে এই পাম জুমেনা কিংবা দুবাই এয়ারপোর্ট,
এইগুলো এমন একটা ভিত্তি যাদের নজরে যাদের উপর নজর গোটা বিশ্বের থাকে। ফলে আপনি যখন এই জায়গাগুলোকে টার্গেট করবেন তখন গোটা বিশ্ব কিন্তু ইরানের যে ক্ষমতা সেই ক্ষমতার কিন্তু একটা আভাস পাবে। ফলে ইরানের এই পাল্টা অ্যাটাককে স্ট্র্যাটেজিক্যাল মুভও কিন্তু আপনি বলতে পারেন। পাশাপাশি ইউএইর সঙ্গে ইসরায়েলের ডিপ্লোম্যাটিক সম্পর্ক 2020-তে অত্যন্ত ভালো জায়গায় চলে যায়। সে সময় কিন্তু ইরান ইউএইকে একটি কড়া হুঁশিয়ারি দিয়েছিল, কারণ ইরান ইসরায়েল নিজেদের মধ্যে সম্পর্ক আদায় কাজ করা জায়গায় নিয়ে চলে গেছে। সেখানে শত্রুর সঙ্গে হাত মেলানো কোনোভাবেই ইরান কিন্তু মেনে নিতে পারেনি। পরবর্তীকালে এই ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরেটস শুধু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো করেছিল তা নয়, আমেরিকার সঙ্গেও কিন্তু একাধিক মিলিটারি চুক্তি করে বসে। ফলে ইরান কিন্তু প্রথম থেকেই এই আবুধাবিকে টার্গেটের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল। আর যখন আমেরিকার মিসাইল ইরানে আছড়ে পড়ে তখন তারা অপেক্ষাকৃত কম শক্তিধর প্রতিপক্ষ আরব দুনিয়াকে কিন্তু টার্গেট করে এবং মার্কিন সেনাঘাঁটিগুলোকে তছনছ করে দেয়, গুরুত্বপূর্ণ মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করে, একই সঙ্গে ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলোকেও টার্গেট করা হয়, যা গোটা বিশ্বকে কিন্তু অ্যাট এ গ্লান্স চমকে দেয়। তবে সব থেকে বড় খবর, ইরানের সুপ্রিম লিডার আমেরিকার এই হানায় কার্যত খতম হয়েছেন। এই পরবর্তীকালে এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হয় সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়। স্টেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে ইরান। তেল আদান প্রদান মেন রাস্তা কিন্তু এই স্ট্রেচ অফ হরমুজ, যেই স্ট্রেট অফ হরমুজ দিয়ে গোটা বিশ্বের প্রায় 50% তেল আমদানি রপ্তানি নিয়ন্ত্রিত হয়। ফলে এই মুহূর্তে যদি ইরান আরো পাল্টা কোনো অ্যাটাকের সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু গোটা বিশ্বের তেলের দাম অনেকটা বেড়ে যাবে এবং ভারতও কিন্তু ধাক্কা খাবে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়াবহ জায়গায় যাচ্ছে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর সমস্ত দেশের মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি টুইট করেছেন, সৌদি ফরেন মিনিস্টারের সঙ্গে তার কথা হয়েছে, কুয়েতের ফরেন মিনিস্টারের সঙ্গে তার কথা হয়েছে, বাহরিনের ফরেন মিনিস্টারের সঙ্গে কথা হয়েছে, কাতারের প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা হয়েছে, ফরেন মিনিস্টারের সঙ্গে কথা হয়েছে এবং আলটিমেটলি ইরানের সঙ্গেও কিন্তু ভারত এই ডিপ্লোম্যাটিক চ্যানেলকে ওপেন করেছে। ফলে ভারত এই পুরো বিষয়টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাক্টিভলি মুভ করেছে। ডক্টর জয়শঙ্কর নিজে বিষয়টি জানিয়েছেন, কারণ তেলের দাম যদি আন্তর্জাতিক মার্কেটে বাড়ে তাহলে গোটা পৃথিবীর অর্থনীতি কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রে টালমাটাল হতে পারে। এমনিতেই দুবাইকে অ্যাটাক করা মানে আপনি পৃথিবীর অর্থনৈতিক করিডরকে টার্গেট করছেন, কিন্তু স্ট্রেট অফ হরমুজ যা এই পৃথিবীর তৈল যে আদান প্রদান ব্যবসা সেটার নিয়ন্ত্রক, সেটা যখন ইরান বন্ধ করে দেয় তখন কিন্তু এই বিশ্বে কেউই আপাতত সেফ নয় বলে আমার ব্যক্তিগত অভিমত। তবে খামেনির মৃত্যুর পর ইরান পাল্টা কত বড় অ্যাটাক করে সেটা দেখার জন্য কিন্তু অপেক্ষা করছে গোটা বিশ্ব। বিশ্বযুদ্ধে শুরু হলো কি প্রশ্ন কিন্তু উঠে গেল কালকে একটি দিনের যাবতীয় সমীকরণে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।